এবার আদালত অবমাননার দায়ে কুণাল ঘোষকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট। আগের বছর এপ্রিল মাসে একটি ঘটনাকে কেন্দ্র করে সে সময় রাজনৈতিক মহল কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছিল। আপনারা হয়তো অনেকেই মনে আছে বা আপনাদের অনেকেই জানা আছে যে সে সময় কিছু নির্দিষ্ট জাজমেন্টকে কেন্দ্র করে বিচারপতি বিশ্বজিৎ বসুর পোস্টার জুতো দিয়ে মারানো হয়েছিল কলকাতা হাইকোর্ট চত্বরে, এবং বিচারপতির নামে অশ্রাব্য স্লোগানিং চলেছিল কলকাতা হাইকোর্টের একদম বাইরে। এবং পরবর্তীকালে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফেরদৌস শামীম, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম ব্যানার্জিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছিলেন এক শ্রেণীর চাকরি প্রার্থীরা। এবং এই পুরো ঘটনায় নাম জড়িয়ে গেছিল তৃণমূল নেতা কুণাল ঘোষের। বলা হচ্ছিল কুণাল ঘোষের উস্কানিমূলক মন্তব্যের জন্যই পুরো পরিস্থিতিটি এত জটিল এবং ঘোলাটে হয়ে যায়। আজকে প্রায় 1 বছর পর কলকাতা হাইকোর্ট কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করে এবং তাকে 2,000 টাকা জরিমানা করা হয়, এবং বাকিরা যারা সেদিন অশান্তকর এক পরিবেশ সৃষ্টি করেছিলেন তাদেরকে 1,000 টাকা জরিমানা করা হয়েছে। আপনারা হয়তো অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে জরিমানার অ্যামাউন্টটি 2,000 বা 1,000 এত কম কেন। দেখুন, এই জরিমানাটিকে আপনারা প্রতীকী জরিমানা ভাবতে পারেন। আসলে আদালত অবমাননার দায়ে আদালত পদক্ষেপ নিচ্ছে বর্তমান সময়ে, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো জরিমানার অ্যামাউন্ট 2,000 টাকা, এবং আপনারা হয়তো এই প্রশ্নও তুলতে পারেন তাহলে ভবিষ্যতে এই পরিস্থিতির সৃষ্টি হলে আমি হয়তো 2,000 টাকা দিয়েও ছাড় পেয়ে যেতে পারি। সেই প্রশ্নটা অপ্রাসঙ্গিক না হলেও আলটিমেটলি আদালত যে এই সকল ব্যবস্থার বিপক্ষে রুখে দাঁড়াচ্ছে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আজকে আদালতের পক্ষ থেকে এই রায় ঘোষণা করা হয়েছে। সেই রায়ে কিছু কিছু অংশ সকলের জানা উচিত। আমি একদম কোট আনকোট আদালতের রায় উদ্ধৃতি করে আপনাদেরকে কিছু জিনিস দেখাতে চাই। এই পুরো ঘটনাটি ঘটেছিল 25শে এপ্রিল 2025। 28শে এপ্রিল 2025-এ কলকাতা হাইকোর্টে এসে এক শ্রেণীর বিচারপতিরা এই বিষয়ে একটি মামলা করতে চান, এবং কলকাতা হাইকোর্ট একটি স্বতঃপ্রণোদিত মামলা এবং ইনকোয়ারি কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে। কারণ বিচারপতির নামে এই ধরনের স্লোগানিং দেওয়া, বিচারপতির পোস্টার জুতো দিয়ে মারানো কোনো অবস্থাতেই এটা মেনে নেওয়া যায় না, তা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেদিন মনে করেছিলেন। পরবর্তীকালে একটি স্পেশাল বেঞ্চ তৈরি করে কলকাতা হাইকোর্ট। সেই বেঞ্চে অনারেবল জাস্টিস অরিজিৎ ব্যানার্জি ছিলেন, অনারেবল জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য ছিলেন এবং অনারেবল জাস্টিস রাজশ্রী ভরদ্বাজ ছিলেন। তাদের নেতৃত্বে স্পেশাল বেঞ্চ গঠন হয়, যে বেঞ্চ এই পুরো প্রক্রিয়াটির তদন্ত প্রক্রিয়া এবং এই পুরো বিষয়টি কোন জায়গায় গেছে তা জানার জন্য বিচার ব্যবস্থা বিচার বিবেচনা করেন। পরবর্তীকালে সেই বেঞ্চ একাধিক সিদ্ধান্ত দেন। কমিশনার অফ পুলিশকে এনশিওর করতে নির্দেশ দেওয়া হয় যে 25শে এপ্রিল 2025-এর 3টে থেকে 9টা অবধি যে সিসিটিভি ফুটেজ ও নির্দিষ্ট এলাকার তা প্রিজার্ভ করতে হবে। পাশাপাশি কমিশনার অফ পুলিশকে এও বলা হয়েছিল যে ডিউ ইনকোয়ারি অ্যান্ড আইডেন্টিফাই দ্য পার্সন হু আর রেসপন্সিবল ফর হ্যান্ড হু কন্ট্রিবিউটেড টু দ্য আনফর্চুনেট ইনসিডেন্ট। অর্থাৎ এই আনফর্চুনেট ইনসিডেন্টের পিছনে কে আছে তা তদন্ত করতে হবে কমিশনার অফ পুলিশকে। পাশাপাশি এই নির্দেশে একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টও কিন্তু সেদিন উঠে আসে। কিছু নির্দিষ্ট ফেসবুক পোস্ট, কিছু নির্দিষ্ট কমেন্ট যেগুলো টিভি মিডিয়ার সামনে বলা হয়, সেই পুরো বিষয়টা কিন্তু চর্চার আওতায় এসেছিল সেদিন। এই পুরো ঘটনায় রাজু দাস নামে এক ব্যক্তির কথা উঠে আসে, যিনি স্লোগান দেওয়ার অন্যতম কারিগর ছিল বলে মনে করেছেন। তিনি পরিষ্কারভাবে মিডিয়ার সামনে একটি অদ্ভুত কথা বলে বসেন। তিনি বিচারপতি বিশ্বজিৎ বসুকে সামনে রেখে বলেন যে সেটা সেটা তো ওনার সেটিং, আজ জাজ সুপ্রিম কোর্টের অর্ডার মানছে না। অর্থাৎ বিচারপতি বিশ্বজিৎ বসু সুপ্রিম কোর্টের অর্ডার মানছে না, যেখানে সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার বলা আছে যে জয়েনিং লেটার দেওয়া হোক, এবং এই লেটার বৈধ বলে প্রমাণ করা সত্ত্বেও বিশ্বজিৎ বসু টোটাল জাজ যে এমপি হওয়ার জন্য, মূলত এমপি হওয়ার জন্য একজন গাঙ্গুলি এমপি হয়েছেন, মানে তিনি বলতে চেয়েছেন যে সাধারণত সেই বিচারপতি সুপ্রিম কোর্টের অর্ডারকে অমান্য করছেন এবং জাজমেন্ট দিচ্ছেন না, কারণ তিনি নাকি এমপি হতে চাইছেন। এই সংক্রান্ত কিছু কথা তিনি কিন্তু বলার চেষ্টা করেছেন, এবং বিচারপতিদের তিনি করাপ্টেড বলেছেন, এবং তিনি বলেছেন বিচারপতির পাশাপাশি করাপ্টেড বিকাশবাবুর বিপক্ষেও তদন্ত হোক। এবার এই ঘটনাটা আরো খারাপ জায়গায় চলে যায় কুণাল ঘোষের কিছু পোস্টে। কুণাল ঘোষ ফেসবুকে লেখেন যে এসএলএসটি শারীর শিক্ষা এবং কর্মশিক্ষা চাকরি প্রার্থীদের কেন্দ্র করে হাইকোর্টে একটি ঘটনা ঘটে। প্রতিনিধিরা দেখা করতে আসেন। এদের অবিলম্বে নিয়োগে যে স্থগিতাদেশ আছে তা তুলে নেওয়া উচিত।
অর্থাৎ ভাবুন, এদের নিয়োগে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেটা তুলে নেওয়া উচিত। কে বলছেন? কুণাল ঘোষ বলছেন, যিনি এক তৃণমূলের নেতা, এবং কোথায় বলছেন? ফেসবুকে বলছেন। তিনি বলছেন এরা সকলেই যোগ্য, অর্থাৎ তিনি সার্টিফাই করে দিচ্ছেন এরা সকলেই যোগ্য, সিবিআই এর কাছে কোনো অভিযোগ নেই। সেই কারণে মুখ্যমন্ত্রী এদেরকে রেকমেন্ডেশন লেটার দিয়েছেন। কিন্তু তারপরে সিপিএম এর উকিলরা এদের পরিবারকে জটিলতায় ফেলেছেন। এই স্থগিতাদেশ দীর্ঘদিন ধরে চলছে। হঠাৎ করে সিপিএম এর উকিলদের তিনি গালমন্দ করতে শুরু করেন, বিচার ব্যবস্থাকে তিনি গালমন্দ করতে শুরু করলেন। এবার হঠাৎ করে এই জটিলতা কেন তৈরি হলো সে বিষয়ে এই কুণাল ঘোষ ফেসবুকে একটাও কথা বলছেন না। যে হঠাৎ করে এই প্রসিডিওর, এই রকম যোগ্য অযোগ্যের ভেদাভেদ, কে টেন্টেড কে আনটেন্টেড এর ভেদাভেদ কেন হয়েছিল সেটা উনি বলছেন না। তিনি বলে দিচ্ছেন এরা সকলেই যোগ্য, অথচ বিচারটি এখনো আদালতে বিচারাধীন বিষয় ছিল। পাশাপাশি কুণাল ঘোষ পরবর্তীকালে বলেন, আর বিচারপতির কিছু কিছু সিপিএম আইনজীবীকে দেখলে কি হয় জানি না, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখেছি, ভগবান ভগবান, তারপর সাংসদ। আবার পরবর্তীকালে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছিলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মানে কুণাল ঘোষ দাবি করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য একসময় এনাদের পক্ষে ছিলেন, 27 লক্ষ টাকা নিয়েছেন, আজ বাধা দিচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। উনি বলছেন টাকা নিয়ে কাজ করেছি, এটা কোন পেশাদারিত্ব? যাদের থেকে টাকা নিয়ে কাজ করলেন তাদেরই চাকরি আটকাতে মামলা করছেন। দেখুন, যে কোর্টগুলো বলছি একদম আজকে জাজমেন্টে কিন্তু কোর্ট আনকোট এগুলোকে তুলে ধরেছেন বিচারপতি, ফলে এই বিষয়ে আমার নির্দিষ্ট কোনো মত নেই। বিচারপতিরাই এই কোর্টগুলোর উপর মানে ভিত্তি করে আজকে জাজমেন্ট দিয়েছেন। পরবর্তীকালে কুণাল ঘোষের একটি কোর্ট আজকে আবার ফের আদালতে এই নির্দেশে, মানে এই জাজমেন্টে কিন্তু তুলে ধরা হয়েছে, যেখানে কুণাল ঘোষ বলেছিলেন এরা যখন ধর্নায় ছিলেন তখন মোহাম্মদ সেলিম ওই ধর্না মঞ্চে গিয়ে কি করেছেন, লজ্জা করে না? বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবার চাকরি আটকাচ্ছেন, সুজন চক্রবর্তী এদের ধর্নাতে বসে আছেন। পরবর্তীকালে 15 পাতার 18 নম্বর পয়েন্টে সেই কুণাল ঘোষই বলেছেন যে শামীম যত ইচ্ছা গালাগালি দাও ভাই, তুমি মঞ্চে কি করতে গেছিলে? শামীম 7 লাখ টাকা নিয়েছেন, এদের সঙ্গে ছিলেন, আজ এদের বিরোধিতা করছেন কেন? আজ এই কোডগুলো তুলে ধরে জাজমেন্টে বিচারপতি লিখছেন, I say that Mr. Kunal Ghosh, by this successive and deliberate statement, made serious imputation against the judicial process, attempted to judicial outcome কে এটা ডাইলুট করার চেষ্টা করা হয়েছে, পাবলিক প্রেসার তৈরি করার চেষ্টা করা হয়েছে, এবং এই ডেলিবারেট কমেন্ট করে আসলে আদালত অবমাননা করা হয়েছে, যেখানে বিচারপতি লিখছেন ডিফর্মেশন অফ ক্রিমিনাল কন্টেম্পট আন্ডার সেকশন 2C অফ দ্য কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট 1971, অর্থাৎ এই সকল কথা বলে তিনি আদালত অবমাননা করেছেন। এবং একাধিক কথাবার্তা আজকে বিচারপতি আদালতে কিন্তু উল্লেখ করেছেন। অর্থাৎ সব মিলিয়ে এই পুরো ঘটনার নেপথ্যে কুণাল ঘোষের কিছু ডেলিবারেট কমেন্ট ছিল, যেগুলো সরাসরি আদালতের পক্ষে ভালো বিজ্ঞাপন হচ্ছিল না, এবং যারা বিশ্বজিৎ বসু নামে এই ধরনের স্লোগানিং করেছিলেন, যারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত দাশগুপ্ত কিংবা ফিরদৌস সামি বিক্রম ব্যানার্জিকে আটকে রেখে এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছিলেন, তারা আসলে সঠিক কাজ করেননি, তা কিন্তু আজকে আদালতে পরিষ্কারভাবে এই নির্দেশনামায় পুরো বজায় আছে। পাশাপাশি আজকে সব মিলিয়ে 2000 টাকা জরিমানা কুণাল ঘোষকে করা হয়েছে, এবং 1000 টাকা জরিমানা বাকি বিক্ষুব্ধ যারা বিক্ষোভ দেখিয়েছিলেন পোস্টার নিয়ে তাদের করা হয়েছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, আদালত এক্ষেত্রে কড়া একটা অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন, এবং বোঝানো হয়েছে যে আদালতের বিপক্ষে এই ধরনের কথাবার্তা বলা পাবলিক ডোমেনে অন্তত যায় না, তোমাদের যদি কিছু বলার থাকে আইনজীবী মারফত আদালতে এসে বলো। এবার এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে দেখুন, আমার ব্যক্তিগত কিছু অবজারভেশন আছে। আমি কোর্ট আদালতকে খুব সামনে থেকে শেষ 2-3 বছর দেখার চেষ্টা করছি। একটা জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে যে কিছু ক্ষেত্রে আদালত একটু গতি মন্থরতায় ভোগে, তার নির্দিষ্ট কারণ আছে, এবং চাকরি প্রার্থীরা বারংবার যখন আদালতে গেছেন, আদালত বিভিন্ন সময় তাদের কথা শুনেছেন, কখনো সুপ্রিম কোর্ট, কখনো হাইকোর্ট, বিভিন্ন জায়গায় গিয়ে এই মামলা কিন্তু বিচারাধীন হয়েছিল। কিন্তু এই মামলাকে কেন্দ্র করে তৃণমূল পরবর্তীকালেও কিন্তু বিভিন্ন জলঘোলা করার চেষ্টা করে। পাশাপাশি আর একটা বিষয় হয়ে যাচ্ছে যে বিচারপতিরা এই ধরনের পদক্ষেপ নিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে কোনো ধরনের আদালত অবমাননাকর মন্তব্য তারা ভবিষ্যতে আর টলারেট করবেন না। হয়তো কেউ 2000 টাকা, কেউ 1000 টাকা বিষয়গুলোকে সামনে এনে বিষয়টাকে লঘু করার চেষ্টা করছেন, কিন্তু আপনারা বলুন, শেষ কয়েক বছরে যেভাবে আদালতকে অবমাননা করা হয়েছে তার বিপক্ষে তো এর আগে কোনোদিন কোনো পদক্ষেপ এভাবে নেওয়া হয়নি। একাধিক ভার্সন উঠে আসতো আইনজীবীদের পক্ষ থেকে যে বিচার ব্যবস্থা সেই ব্যক্তিগুলোকে গুরুত্ব দিতে চায়নি, তাই হয়তো একাধিক মামলাকে তারা বাইপাস করে গেছে, অহেতুক এদেরকে গুরুত্ব দেওয়া মানে বিচার ব্যবস্থার মানসম্মান নষ্ট হওয়া। কিন্তু এই প্রথমবারের জন্য বিচার ব্যবস্থা এই ধরনের পদক্ষেপ নিয়ে অন্তত বুঝিয়ে দিল যে ভবিষ্যতে বিচার ব্যবস্থাপনাকে কেউ যদি অসম্মানিত করে তাহলে
তার বিপক্ষে আরো কড়া পদক্ষেপ নিতে বিচারপতিরা দুবার ভাববেন না। সত্যি তো আমার বিচার পছন্দ হচ্ছে না, আমার একটি নির্দিষ্ট রায়কে পছন্দ হচ্ছে না, আমি বিচারপতি নামে পোস্টারিং করছি, স্লোগানিং দিচ্ছি এবং তাকে যত রকম ভাবে সম্ভব মেলাইন করার চেষ্টা করছি, তা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। এই কলকাতা হাইকোর্টের ইতিহাসে রাজাশেখর মান্থার একটি ঘটনা এক্ষেত্রে মনে করানো দরকার। রাজাশেখর মান্থার বাইরে পোস্টারিং করা হয়েছিল বাড়ির বাইরে, এবং সেই পোস্টারিং কারা করেছিল তা আজও আমরা জানতে পারলাম না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসকে ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল, স্লোগানিং দেওয়া হয়েছিল। বার কাউন্সিলে বহুদিন এমন একাধিক ঘটনা ঘটেছে যেগুলো সুস্থ বিচার ব্যবস্থার ভালো বিজ্ঞাপন হতে পারে না। তা সত্ত্বেও শেষ 5 বছর ধরে আমরা কিন্তু এই বিষয়গুলো দিনের পর দিন সহ্য করেছি। সহ্য করতে করতে গা সওয়া হয়ে গেছিল। আমরা ভেবেছিলাম বিচার ব্যবস্থা বা বিচারপতিরা হয়তো কিছুই কোনোদিন বলবে না। সেখানে দাঁড়িয়ে এই রায়টা কিন্তু কোথাও গিয়ে ব্যতিক্রমী একটা রায়। হয়তো 2000 টাকা, সেটাও কিন্তু খুব একটা ছোট বিষয় নয়। ফলে সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটানোর আগে রাজনীতিবিদদের সতর্কতা প্রয়োজন। কোনো অবস্থাতেই তারা যেন নিজেদেরকে বিচার ব্যবস্থার থেকে মহার্ঘ মনে না করেন। এটাই হয়তো বিচারপতিরা আজকে এই রায়ের ফলে বার্তা দিতে চাইলেন। আপনারা কিভাবে দেখছেন, কতটা খুশি এই রায়? কমেন্টে জানাবেন। দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।